শুভ সন্ধ্যা বন্ধুরা, শীত তো প্রায় শেষ হয়ে এলো। তোমাদের ঘুরে বেড়ানো আর বনভোজনের পালাও প্রায় শেষ, তাই না? এবারে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়ার পালা, আর আমার পালা সারা সপ্তাহের খবরাখবর জানানো। সারা সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়েছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কানেস্তারায়। আমি চৈতি ফারহানা। দেখা যাক তোমাদের মতামত ভিত্তিক অনুষ্ঠান কানেস্তারায় আজ তোমাদের জন্য কি কি থাকছে। উদযাপন আর আয়োজনে শিশুরা, চলচ্চিত্র উৎসব, সরস্বতী পূজা, বইমেলা, ট্রেনের শিডিউল বিপর্যয়, শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি, বিদেশি সংস্কৃতির প্রভাব। বছরের শুরুটা যে তোমরা দারুণভাবে কাটাচ্ছ তা আমরা দেখতে পেয়েছি পুরো সপ্তাহ জুড়ে। হরতাল অবরোধেও শিশুরা কিন্তু ছিল ভীষণ ব্যস্ত। শিশু নির্মাতাদের নির্মিত ছবি নিয়ে চলচ্চিত্র উৎসব, সরস্বতী পূজা আর বইমেলা। চলো বন্ধুরা, এবার ঘুরে আসি সপ্তাহ জুড়ে এই আয়োজনগুলো থেকে। শিশুরাই আমাদের আগামী, আর তাদের চোখের স্বপ্নগুলো নতুন। রঙিন স্বপ্ন দেখা সেই চোখগুলোর কাছে সারা পৃথিবীর সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন স্লোগানকে সাথে নিয়ে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি 24 জানুয়ারি আয়োজন করে 7 দিনব্যাপী 8ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। 30 জানুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে 48টি দেশের 2 শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। পুরো উৎসবটি আয়োজিত হয় শিশুদের অংশগ্রহণের মাধ্যমে। উৎসবকে ঘিরে শিশু দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এগুলো দেখে আর কি নতুন নতুন অনুপ্রেরণা পেয়েছি, আমি আবার আসতে চাই। আমার ফিল্ম দেখতে আসতে অনেক ভালো লাগছে। আমি এখানে ফিল্ম দেখতে আসছি, আমার ফিল্ম দেখে খুব ভালো লাগছে। এমনকি আমি আবার আসবো ফিল্ম দেখতে, এবং আমি ট্রাই করব যে আমি নিজেও যেন একটু ফিল্ম বানাতে পারি। আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র ছাড়াও উৎসবে দেশের 50 জন ক্ষুদে নির্মাতা চলচ্চিত্র প্রদর্শিত হয়, আর তাই তরুণ এই নির্মাতাদের উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা। আমার ফিল্মটার নাম হচ্ছে জাংশন, যার বাংলা হচ্ছে মোড়। আমি এই ফিল্মের মাধ্যমে একটা মেসেজ দিতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে 1 মিনিট অপেক্ষা করুন, আপনার জন্য হয়তো এরকম কোনো ঘটনা ঘটতে পারে যা আপনার জীবনের মোড়কে চেঞ্জ করে দেবে। আমাদের যে সুযোগ করে দেওয়া, যে আমাদের চিন্তা ভাবনাগুলো আমরা আমাদের চলচ্চিত্র আকারে যে দেখাচ্ছি, সবাইকে প্রশংসা পাচ্ছি, এটাই আমার জন্য অনেক কিছু। ফিল্মের নাম অভিপ্রায়। এসএসসি পরীক্ষার পরবর্তী সময় বানিয়েছিলাম, একটু শখের বসে বানাইছিলাম আর কি। আমার ফিল্মের নাম পদক্ষেপ। এই সমাজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়েই পদক্ষেপটা আসলে বানানো। আশা করি এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নেক্সট টাইমে আরও ভালো ভালো মুভি তৈরি করতে পারবো। বিশ্ব সংস্কৃতির সাথে শিশুদের পরিচয় ঘটানো এবং তরুণ নির্মাতাদের সামনে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে এই উৎসব অবশ্যই ইতিবাচক অবদান রাখবে। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। গত 25 ও 26 জানুয়ারি ছিল সেই শুভ তিথি। সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও বিভিন্ন পূজা মণ্ডপে আয়োজন করা হয় সরস্বতী পূজা। আর জগন্নাথ হলে ছিল পূজার সবচেয়ে বড় আয়োজন। অনেক শিশু মা বাবার হাত ধরে এসেছিল দেবীর আরাধনা করতে। তাদের জন্য মেলাও বসেছিল মন্দির প্রাঙ্গণে। আমি পূজাতে এসেছি মা বাবার সঙ্গে, অনেক মজা লাগছে। সরস্বতীকে এভাবে বলা হয় বিদ্যা দেবী, তাই সরস্বতী পূজা করলে যেহেতু বিদ্যা পাই, তাই আমরা বিদ্যার জন্য সরস্বতী পূজা করে থাকি। আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে সরস্বতী দেবীর মূর্তি দেখতে এসেছি। এখানে মেলা হচ্ছে, অনেক মজা লাগছে আমার। এছাড়া জগন্নাথ হলের মাঠ জুড়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বানানো 60টিরও বেশি মণ্ডপ। সেখানে সকল ধর্মের বন্ধুরা এক হয়ে গিয়েছিলেন উৎসব আনন্দে। শুরু হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারি, সেই সাথে শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের উৎসব অমর 21শে গ্রন্থমেলা 2015। 1972 সালে চিত্তরঞ্জন সাহা 32টি বই নিয়ে বর্ধমান হাউস সংলগ্ন বটতলা প্রাঙ্গণে বসেছিলেন। সেই প্রচেষ্টায় সময়ের হাত ধরে রূপ নিয়েছে বইমেলায়।
এবছর প্রায় ৬০টি স্টল নিয়ে বইমেলার আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবছরেও নজরুল চত্বরে বসবে শিশু কিশোরদের গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন সহ হাজারো নতুন বইয়ের মেলা। এছাড়াও অমর ২১শে বইমেলা উপলক্ষে আয়োজন করা হচ্ছে শিশুদের জন্য উন্মুক্ত আবৃত্তি, চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার। নতুন সব বই আর মেলার আয়োজন শিশুদের মাঝে বই পড়ার আগ্রহকে বাড়িয়ে তুলবে, ভাষার গর্বে মেধা ও মননের মিশেলে অনন্য মানুষ হয়ে বেড়ে উঠতে সাহায্য করবে অমর ২১শে বইমেলা। ঢাকার মধ্যে তো তোমরা অনেক ঘুরে বেড়াচ্ছ এবং মজা করছো, তবে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ঢাকার বাইরেও বেড়াতে গিয়েছো। তাদের কারো কারো মনে বাড়িতে ফিরে যাওয়ার আনন্দ, আবার কারো মনে নানা বাড়িতে বেড়াতে যাওয়ার খুশি। তবে যাওয়ার পথে কমলাপুর রেল স্টেশনে পোহাতে হয়েছে নানা ঝক্কি ঝামেলা। ঝকঝকাচক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। ট্রেনের বাড়ির রহস্য যেন কমলাপুর রেল স্টেশন। হরদম যাত্রী ছোটাছুটি, প্ল্যাটফর্মে ট্রেনের হুইসেল, এই নিয়ে কমলাপুর রেল স্টেশন। তবে কিছুদিন ধরে যেন একটু ঝিমিয়ে পড়েছে এই প্ল্যাটফর্মগুলো। হরতাল, অবরোধে যাত্রীর ভিড়, অতিরিক্ত সাবধানতা আর কুয়াশার কারণে প্রায় নির্ধারিত সময়ের অনেক পরে আসছে ট্রেনগুলো। আমরা ঘুম থেকে কষ্ট করে উঠে আছি, কিন্তু যে এখনো ট্রেনের কোনো খোঁজ নেই। 6টা 6:30টার দিক ট্রেনের সারা কথা এখনো কোনো খোঁজে নাই। খুলনায় যাবো, তার ট্রেনের এখনই অপেক্ষা করতেছি। আমি 10টা বাজে আইছি, নওগাঁ যাবো, আর কটা বাজে ট্রেন আছে এটা সঠিক করতে পারি না। বাথরুমের সমস্যা, খাবারের সমস্যা, আমরা কখন যাবো এটা আমার ঠিক নেই। নানি অনেক অসুস্থ, বাড়িতে যাওয়া লাগবে। টিকিট কাটা বসে আছি, আমাদের এত খারাপ লাগতেছে এই বাচ্চা কাচ্চা নিয়ে, আর এই হরতালের কারণে আরও মনে করো অশান্তি আমাদের। শিশুরা রুটিন বোঝে না, তাদের মনে বাড়ি পৌঁছানোর তাড়া। যদিও রেল কর্মকর্তারা বলছেন শিডিউল বিপর্যয় অনেকখানি কমিয়ে এনেছেন তারা। যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রেলওয়ের। নামার জন্য টাইম দিতে হয়, আবার উঠার জন্য টাইম দিতে হয়, এই জন্য বিলম্ব হয়ে যায়। যদি একটা ট্রেনে যদি 15টা স্টপেজ থাকে, তাহলে আমরা যদি 15-10কে 10 মিনিট করে ধরি, 8 মিনিট করে যদি ধরি, তাহলে তো অ্যাবাউট 2 আওয়ার্স। তাহলে 2 ঘন্টা গেল, 2 ঘন্টা আসলো, এখানে 4 ঘন্টা হয়ে গেল। আবার ফগি ওয়েদার, কুয়াশার জন্য এখানে স্পিড রিডিউস হয়ে যায়। তবে অপেক্ষার সময়টুকু একেবারে বৃথা যেতে দিচ্ছে না শিশুরা। এখানে ট্রেন আসতেছে যেতেছে, আমার দেখতে মজা লাগতেছে। স্টেশনের চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে খুব ভালো লাগছে। কিছুটা সময় আনন্দে কাটলেও বাড়ি ফেরার এই দীর্ঘতম অপেক্ষার ভার নিতে পারে না ছোট্ট শিশুদের শরীর ও মন। বাহ, তোমরা তো দেখছি বেশ সাহসী, এত কিছুর মাঝেও ট্রেনের মতো ছুটছ। তবে তোমাদের সবার মাঝে কম বেশি একটা ভয় কিন্তু দেখা যায়। তা হলো কি ভাবছো, তেলাপোকা? না, অঙ্ক আর বিজ্ঞান। বেশ কবছর ধরেই শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শাখায় পড়া নিয়ে ভীতি দেখা যাচ্ছে। চাকা আবিষ্কারের মধ্য দিয়ে মানুষ প্রকৃতিকে বশ মানিয়ে নিজেদের জীবনকে সহজ করতে সক্ষম হলো। সেই থেকে শুরু বিজ্ঞানের পথ চলা। আজকের একবিংশ শতকে বিজ্ঞান ব্যতীত আমাদের জীবনযাপন চিন্তাই করা যায় না। সারা বিশ্বে যখন বিজ্ঞানের জয় জয়কার, তখন বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় বিজ্ঞান ভীতি। গত কয়েক বছরের এসএসসি পরীক্ষায় বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার দেখলে এই পার্থক্য বোঝা যায় খুব সহজে। সায়েন্স নিব না, কারণ সায়েন্স অনেক কঠিন। আমি কমার্স নিয়ে পড়তে চাই, আর অ্যাকাউন্টিং সাবজেক্ট আমার খুবই ভালো লাগে। সায়েন্স পড়তে গেলে বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া আমাদের বাকি যেগুলো আছে সেগুলোতে চাকরি পাওয়া বাংলাদেশে খুব কষ্টকর, বাট কমার্সের ক্ষেত্রে তা হয় না। কমার্স নিলে হয়তো দেখা যায় ভবিষ্যতে ব্যাংকিং চাকরিতে সুবিধা হবে। সায়েন্স নিতে চাই না, কারণ সায়েন্স খুব ডিফিকাল্ট একটা সাবজেক্ট। কমার্স নিতে পারলে ভালো একটা জব, ব্যাংকের ভালো একটা পজিশন এগুলো পাওয়া যাবে, এই জন্য কমার্স। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেল শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এক ধরনের বৈষম্যের শিকার হয় তারা। আবার কখনো কখনো থাকে অভিভাবকের ইচ্ছা অনিচ্ছার চাপ। আব্বু আম্মুর ইচ্ছে যে আমি সায়েন্স নিয়ে পড়বো না, কমার্স নিয়ে পড়বো, এর জন্য আমি কমার্স নিয়ে পড়তে চাই। 3.50 পাইলে আমরা সায়েন্স নিতে পারি, এর কম পাইলে আমরা সায়েন্স নিতে পারবো না। আমার বাবা মার ইচ্ছা কমার্স নেওয়ার, কিন্তু আমার ইচ্ছা সায়েন্স নেওয়ার। এই পরিস্থিতির কারণ কি শুধু পড়ার ভয়, নাকি আরও কিছু থাকতে পারে? সব কিছু মিলে একটু চাপ পড়ে। তারপর কিছুটা হচ্ছে আপনার স্কুলের ব্যাপার আছে, স্কুলের টিচারদের
একটু সহযোগিতা হয়তো বা কম পায়। বিজ্ঞানের জন্য যে ভীতি প্রথমে হচ্ছে যে সিলেবাস অনুসারে সিলেবাসটা অনেক বড় দেওয়া হয় এবং সিলেবাস অনুসারে তাদের ব্যবহারিক কার্যক্রম খুবই কম এবং গ্রামেগঞ্জের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক ক্লাস হয় না বললেই চলে, যার ফলে বিজ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। আবার যারা বিজ্ঞান শাখায় পড়ে উচ্চ শিক্ষার্থে দেশের বাইরে যাচ্ছে তারাও ফিরে আসছে না অনেক ক্ষেত্রে। মানে বলতে গেলে এটা হচ্ছে আপনার যে লাইফের একটা সিকিউরিটি বলা হয় যেটাকে, সেফটি সাইড, যেটা সেফটি সাইডে থাকার জন্য সবাই সায়েন্সে পড়তে চাই। সত্যি কথা বলতে তারা অনেক কষ্ট করে পড়াশোনা করছে তাদের একটা বেটার লাইফের জন্য। এখন আমাদের বাংলাদেশ সরকার হয়তো বা এই জিনিসটা প্রোভাইড করতে পারছে না বিধায় হয়তো বা তারা মনে করছে যে অ্যাব্রোডে গিয়ে তাদের একটা বেটার লাইফ লিড করার জন্য। বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে পড়া মানে আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। তাই শিক্ষার্থীদের উচিত বিজ্ঞানের রহস্যময় জগতে বিচরণ করে বিশ্বের সাথে তাল মেলানো এবং শিক্ষক অভিভাবকও নজর রাখবেন যেন শিশুরা বিজ্ঞানে আগ্রহী হয়ে ওঠে। বিজ্ঞান শিক্ষার প্রতি অনীহা আমাদের পিছিয়ে দিতে পারে অনেকখানি। প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে আমাদের নাম টিকিয়ে রাখতে হলে দরকার বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতি করা এবং নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞানের ফলে আমাদের ঘরে এসে হাজির হয়েছে নানা বিদেশি চ্যানেল। এগুলোকে আমাদের মাঝে বিরূপ প্রভাব ফেলছে। ফেভারিট নায়ক হচ্ছে আমির খান, শাহরুখ খান, প্রিয় নায়ক সালমান খান, দেব ফেভারিট নায়ক জিৎ, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা, কারিনা কাপুর, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট আর দীপিকা, কোয়েল, ঝমক ছল্লো, হাম তেরে বিন। আমার প্রিয় গান হচ্ছে মাইকেল জ্যাকসনের বিট ইট। চলো না যাই 9 নম্বর বিপদ সঙ্গীতের গান, ওম শান্তি। আমার প্রিয় গান হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের রানা। আমার ফেভারিট সং হ্যাংওভার। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এক মুহূর্তের স্বপ্ন চেয়ে। ফেভারিট সং পুরানো সেই দিনের কথা। গ্রাম ছাড়া ওই রাঙামাটির। ফেভারিট গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। গায়ক হানি সিং। প্রিয় সিঙ্গার সাবিনা ইয়াসমিন। প্রিয় সিঙ্গার মাইকেল জ্যাকসন। ফেভারিট সিঙ্গার হানি সিং। সোনু নিগম। প্রিয় গায়ক বালাম। গায়িকা রুনা লায়লা। মুভি আশিকি 2। মুভি হিরোগিরি, 3 ইডিয়টস। ফেভারিট সিনেমা হিন্দি কিক, অ্যামেজিং স্পাইডারম্যান 2। ফেভারিট মুভি মাদাগাস্কার, আওয়ারা। মুভি রংবাজ। এই হচ্ছে বাংলাদেশের শিশু শিক্ষার্থীদের পছন্দের তালিকার বর্তমান চিত্র। এর মধ্যে বাংলাদেশের সিনেমা হলে এসেছে হিন্দি সিনেমা। এভাবে কি ভিন্ন সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির উপর আগ্রাসী হয়ে উঠছে? ইংলিশেও কিন্তু কার্টুনটা হয়, তারপরে আপনার হিন্দিতেও হয়, কিন্তু বাংলা চ্যানেলগুলোতে যা হয় দু একটা কিন্তু বাংলাই হয়। এটা কিন্তু ওরা বেশি একটা পছন্দ করে না। তবে কি এই দায়ভার অনেকখানি গণমাধ্যমের উপর বর্তাচ্ছে? আমাদের দেশের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সো আমাদের শিশুদেরকে আমাদের সংস্কৃতি, আমাদের কালচারে আমাদের মতো করে বড় হতে হবে, তাদেরকে ভালো পথে চলতে হবে। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তাদেরও একটা ব্যর্থতা সম্ভবত যে সেই রকম আকর্ষণীয় করে আমরা আমাদের অনুষ্ঠানগুলো তৈরি করতে পারছি না। পৃথিবীর বিভিন্ন দেশই যারা শিক্ষা দীক্ষায় এগিয়ে গেছে তারা কিন্তু শিশুদের নিয়ে অনেক ভাবে এবং শিশুদের জন্য একটা জগৎ গড়ে তোলার জন্য নানাভাবে কাজ করেন। শিশুর একটি অভ্যাস গড়ে তোলার পেছনে বাবা, মা, শিক্ষক এবং সমাজের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই গণমাধ্যমের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে এবং শিশুদেরও ভালোবাসতে হবে নিজের দেশ ও সংস্কৃতিকে। তোমরাই দেশ গড়ার কারিগর, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই সংস্কৃতির ধারক। আমাদের রয়েছে ঐতিহ্যবাহী সংস্কৃতি, আর তা যদি হারিয়ে যায় তবে তার দায়ভার আমাদের সবার। অন্যান্য চ্যানেলের পাশাপাশি বাংলা চ্যানেল দেখো কানেস্তারা। কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত এবং কি দেখতে চাও কানেস্তারা তা আমাদেরকে জানতে পারো আমাদের ফেসবুক পেজ কানেস্তারা, অথবা আমাদেরকে ইমেইল করতে পারো info@kanestara.com এ, অথবা আমাদের কানেস্তারা সম্পর্কে আরও জানতে চাইলে ভিজিট করতে পারো www.kanestara.com এ। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।